অল্টারনেটিভ কারেন্টের সোর্স যেটা, অল্টারনেটিভ কারেন্টের যেটা সোর্স সেটা এই ছবিটা। এই ছবিটাকে কি বলে, এটা তোমরা ক্লাস 10-এ পড়েছো, এটাকে ডায়নামো বা জেনারেটর বলে। এই ডায়নামো বা জেনারেটরে কী হয়, এখানে একটা আর্মেচার আছে, এই যে আর্মেচারটা ঘোরে। আর্মেচারটা যদি ঘোরে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের লাইনগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছ। তাহলে আর্মেচারের যে বিভিন্ন পজিশান, সেই বিভিন্ন পজিশানে আর্মেচারের মধ্যে দিয়ে লাইন্স অফ ফোর্স অর্থাৎ ফ্লাক্সের চেঞ্জ আসে। ফ্লাক্সের চেঞ্জ হলে কী হয়, আমরা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারটা পড়েছি, ফ্লাক্সের চেঞ্জ হলে ওখানে একটা ইন্ডাকশান হয়, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশান হয়। তাহলে ওখানে একটা ভ্যারিং ইএমএফ তৈরি হয়। ভ্যারিং ইএমএফ তৈরি হয় মানে কীরকম করে তৈরি হয়, এই যে ছবিটা আরেকটু ডিটেলসটা যদি দেখা যায়, তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই যে এই কয়েলটার ঘুরছে এরকমভাবে। তা আমি এখানে একটা কয়েলের ছবি দেখাচ্ছি। এই কয়েলের ছবিটা এখানে দেখা যাচ্ছে যে এটা কয়েলের ওপরের পোর্শনটা, আর এই লাইনগুলো লাইনস অফ ফোর্স। এই কয়েলটা ফার্স্ট পজিশন থেকে সেকেন্ড পজিশনে চলে এলেই, 1 নম্বর পজিশন থেকে 2 নম্বর পজিশনে চলে এলে একটা অ্যাঙ্গেল ঘুরছে। প্রথমে এ ভেক্টর আর বি ভেক্টর প্যারালাল ছিল, নিচে দেখতে পাচ্ছ লাল কালিতে বি ভেক্টর আর কালো কালিতে এ ভেক্টর দেখানো। তারপরে যেই থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেল, তাহলে বি আর এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেল। এবং এর একটা অ্যাঙ্গুলার স্পিড আছে। এই যে আর্মেচারের কথা বলছি, আর্মেচারের যে এই সাইডটা যে বিসি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এই বিসিটা এই মাথার এই যে যেটা মোটা করে দেখানো হচ্ছে সেটাই হলো বিসি। মানে ইচ্ছে হলো তোমরা এখানে ভেবে নিতে পারো এটা হচ্ছে, সরি এখানে বি আর নাম দেওয়া যাবে না, কারণ অলরেডি বি এখানে রয়েছে। যাই হোক, এটা বিসি, তোমার মাথায় রাখো বিসি, শুধু এইটুকু ছবি, বিসির ছবিটা দেওয়া আছে। এবার এই পজিশন থেকে এই পজিশনে চলে গেল। কত অ্যাঙ্গুলার স্পিডে ঘুরছে, ওমেগা অ্যাঙ্গুলার স্পিডে, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ দ্য আর্মেচার, নাম্বার অফ টার্নস অফ দ্য কয়েল, আর্মেচারে যে কয়েলটা জমানো থাকে, এই হচ্ছে এরিয়া অফ দ্য আর্মেচার। তাহলে ওমেগা ইজিক্যাল টু কত হবে, থিটা বাই টি। তাহলে থিটা ইজিক্যাল টু কত হবে, ওমেগা টি। তোমরা নিশ্চয়ই জানো ফ্লাক্সের এই ফর্মুলাটা কী হয়, ফাই ইজিক্যাল টু এনবিএ কস থিটা। তাহলে কস থিটার জায়গায় কী বসবে, এনবিএ কস ওমেগা টি। এবার যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে দেখা যাচ্ছে ইজ ইকুয়াল টু মাইনাস ডি ফাই ডিটি, এটা ইন্ডাকশন চ্যাপ্টারে ছিল। এখান থেকে চলে আসছে ই ইজ ইকুয়াল টু এনএবি ওমেগা সাইন ওমেগা টি, এনএবি ওমেগা সাইন ওমেগা টি। তাহলে বোঝাই যাচ্ছে এই জিনিস পড়ানো হয়ে গেছে, আমি একবার জাস্ট মনে করিয়ে দিচ্ছি। তাহলে ইকুয়েশনটা হচ্ছে এনএবি ওমেগা সাইন, এই এনএবি ওমেগাটাকে কী বলে, ম্যাক্সিমাম ভ্যালু, ই এর ম্যাক্সিমাম ভ্যালু অর্থাৎ ইন্ডিউসড ইএমএফ এর ম্যাক্সিমাম ভ্যালু, যার ভ্যালু হচ্ছে এনএবি ওমেগা। তাহলে এখানে একটা ডেফিনেশন আমরা উল্লেখ করছি, এই অ্যান অল্টারনেটিং ভোল্টেজ ইজ ওয়ান হুজ ম্যাগনিটিউড চেঞ্জেস উইথ টাইম অ্যান্ড ডিরেকশন রিভার্স পিরিয়ডিক্যালি। এই ইজ ইকুয়াল টু ই0 সাইন ওমেগা টি, তোমরা এখন 12 ক্লাসে পড়ছো, 11 ক্লাসের জ্ঞান তোমাদেরকে আমি দিতে পারবো না, তোমরা ভালো করে পড়ে নিয়েছো। তাহলে দেখো ইজ ইকুয়াল টু ই0, এটা হচ্ছে একটা সাইন কার্ভ। তাহলে দেখো ও থেকে বি পর্যন্ত এটা হচ্ছে একটা গোটা কার্ভ। তার মানে ওই আর্মেচারটা যদি একবার পাক মারে, তাহলে যতটা যেরকমভাবে ইএমএফটা তৈরি হচ্ছে সেটা কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। তাতে আমরা বুঝতে পারছি ও থেকে এ পর্যন্ত টাইম পিরিয়ডের হাফ পোর্শন, আর এ থেকে বি পর্যন্ত বাদবাকি হাফ পোর্শন। ও থেকে এ পর্যন্ত ইয়ের ডিরেকশন কোন দিকে, আপওয়ার্ড, আর এ থেকে বি এর ডিরেকশন কোন দিকে, ডাউনওয়ার্ড। এমনি করে আবার আপওয়ার্ড, আবার এমনি করে ডাউনওয়ার্ড। তাহলে গোটাটা যদি আমরা দেখি তাহলে আমরা পেয়ে যাচ্ছি, মনে করো যে সার্কিটের কথা বলা হচ্ছে সেই সার্কিটে রেজিস্ট্যান্স যদি মানে সার্কিট কন্টেনিং আর অনলি, তাই যদি হয় তাহলে আই0 ই বাই আর, ই0 সাইন ওমেগা টি, ই0 বাই আর সাইন ওমেগা টি, I0 সাইন ওমেগা টি। তাহলে বোঝাই যাচ্ছে অ্যাপ্লাইড ইএমএফ বা যে ইএমএফ তৈরি হচ্ছে ইজগুলো 0 সাইন ওমেগা টি, I0 সাইন ওমেগা টি, অর্থাৎ এর মধ্যে কোনো রকম ফেজ ডিফারেন্সের কোনো ব্যাপার না। আর এখানে একটা কথা মনে রাখো, এটাও তোমাদের পিডিএফ ফরম্যাটে সব চলে যাবে, ডোমেস্টিক পারপাস ফ্রিকোয়েন্সি কত হবে, 50 হার্জ, অর্থাৎ যে আর্মেচারটা ঘুরছে 1 সেকেন্ডে 50 হার্জ। ইন ইউরোপিয়ান কান্ট্রিজ ফ্রিকোয়েন্সি কত হবে, 50 হার্জ। ফর আমেরিকান কান্ট্রিজ 50 হার্জ। ফর ইন্ডিয়া ফ্রিকোয়েন্সি 50 হার্জ। এগুলো সব ডোমেস্টিক পারপাসের লাইনে কথা বলা হলো। আর যদি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে হয় তাহলে ফ্রিকোয়েন্সি আরও বেড়ে যাবে, মাথায় রেখো। তাহলে ডিফারেন্স বিটুইন, আচ্ছা এবার তোমার ডাইনামো জেনারেটার এর মধ্যে পার্থক্য চাইতে পারে। ডাইনামো তো ক্লাস 10-এ যা পড়েছো, ডাইনামো বা জেনারেটার মূল ব্যাপারটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যায়, আর মোটরের ক্ষেত্রে ইলেকট্রিক্যাল এনার্জি চলে যাবে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাবে। ডাইনামো আর মোটরের মধ্যে একটা ডিফারেন্স আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, এটা তোমরা একটু পড়লেই বুঝতে পারবে। আর ওই যে মোটরের যে আর্মেচারটা ঘুরছে তার পেছনে কারণ হচ্ছে ওই যে তোমরা ইলেকট্রোম্যাগনেটিজমে পড়েছো যে একটা রেক্ট্যাঙ্গুলার কয়েল যদি ঘোরে তাহলে বিনা সাইন থিটা তৈরি হয়। তাহলে ওই ঘোড়াটা বি এর ওপর নির্ভর করবে, আই এর ওপর নির্ভর করবে, এন এর ওপর নির্ভর করবে, এ এর ওপর নির্ভর করবে। বি মানে যে আর্মেচারটা যে ম্যাগনেটিক ফিল্ডে ঘুরছে, আই মানে ইলেকট্রিক কারেন্ট, এর মানে নাম্বার অফ টার্নস, এই মানে এরিয়া ইত্যাদি। এই জায়গাটা তোমাদের অতি অবশ্যই পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেওয়া হবে। তারপরে
তোমাদের যেগুলো শেখানো হয়েছে সেগুলো নিশ্চয়ই মনে আছে, এগুলো আমি আর রিক্যাপচুলেশন করে দিচ্ছি। ই অ্যাভারেজ ইজ ইকুয়াল টু 2/পাই, তারপরে থাকবে E0, তারপরে ERMS ইজ ইকুয়াল টু পাই যাবে E0/√2। RMS ভ্যালু বা আয়ের ভ্যালু এগুলো সব দেখিয়ে দেওয়া হয়েছে, আমি PDF ফরম্যাটে তোমাদের এই জিনিসগুলো পাঠাবো। তাতে দেখো কী করে অ্যাভারেজ ভ্যালু কনসিডার করতে হয়েছে, এখানে ওভার দ্য কমপ্লিট সাইকেল। তবে RMS ভ্যালু, ভোল্টেজের RMS ভ্যালু ডেফিনেশান, হ্যাঁ, অতি অবশ্যই একদম সুন্দর করে রেডি করা আছে। টোটাল তৈরি নোট একদম চলে যাবে, বাড়িতে বসে শুধু পড়তে হবে। আর এগুলো তোমাদের ক্লাস নিয়ে নিয়েছি, অর্থাৎ এই সেকেন্ডবার যে লকডাউন শুরু হলো তার আগে তোমরা এখানে বসে ক্লাস করে নিয়েছো। সেখানে ফর্ম ফ্যাক্টর ব্যাপারটাও ছিল, ERMS বাই ই অ্যাভারেজ। তারপরে তোমার হচ্ছে পিওর পাওয়ার কনজিউমড ইন এসি সার্কিটের একটা পাওয়ারের ভ্যালুটা কী হয়, কেমন করে বের করতে হয় শিখিয়ে দেওয়া হয়েছে, এটাও তোমাদের আলোচ্য বিষয়ের মধ্যে ছিল। তাহলে E0 sin ωt আর I0 sin ωt প্লাস ফাই, তাহলে এখানে EMF আর কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স কত হচ্ছে, ফাই দেখানো হচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে কারেন্টটা EMF থেকে আগিয়ে গেছে, তার মানে সোজা কথায় EMFটা কারেন্ট থেকে পিছিয়ে আছে। কত অ্যাঙ্গেল পিছিয়ে আছে, ফাই অ্যাঙ্গেলে। আর কারেন্টে EMF থেকে ওই ল্যাগস আর লিড এই দুটো শব্দ আসে ওই অনুযায়ী। পাওয়ার দেখো ইনস্টান্টেনিয়াস পাওয়ার তোমার বের করে দিয়েছে। এবার দেখো অ্যাভারেজ পাওয়ার যেভাবে বের করতে হয় তোমার শিখিয়ে দেওয়া হয়েছে, এবং সেই অনুযায়ী তুমি ক্যালকুলেশনও পেয়ে গেছো। কী পেয়েছে দেখো, E0I0/2 cos phi, E0/√2 I0/2 cos phi, ERMS cos phi, এই জায়গাটা তোমার পেয়ে গেছো। RMS এটা তোমার পেজ নম্বর 5ই দেখিয়ে দেওয়া হলো, অলরেডি পড়ে দেওয়া হয়েছে। তারপরে দেখো এসি সার্কিট কন্টেনিং রেজিস্ট্যান্স অনলি, দেখো এখানে একটা এসি সার্কিট আঁকা হয়েছে, এখানে ক্যাপিটাল আর, এখানে E0, দেখো এটাও তোমাদের ক্লাস নিয়ে নেওয়া হয়েছে। অ্যাভারেজ পাওয়ার কী করে বের করতে হচ্ছে বুঝতেই পারছো। অ্যাভারেজ পাওয়ারের ফর্মুলা তুমি দেখো ERMS cos phi, কিন্তু মনে রাখতে হবে এখানে E0 sin ωt, আবার I0 sin ωt। তার জন্য এখানেও ωt, এখানেও ωt, তাহলে এখানে ফেজ ডিফারেন্সের কোনো প্রশ্নই উঠছে না। তাহলে ফাইয়ের ভ্যালু এখানে 0 হবে, তাহলে কী বসে যাবে, E0/√2 I0/√2 এমনি করে বসে যাবে। তারপরে দেখো সার্কিট কন্টেনিং ইন্ডাকট্যান্স অনলি, দেখো সার্কিট কন্টেনিং ইন্ডাকট্যান্স অনলি মানে ইন্ডাক্টার, এখানে ইন্ডাকশন শব্দটা লেখা হয়েছে কিন্তু এটা ইন্ডাক্টার তোমাকে লিখলে ভালো হয়। এখানে ক্যাপিটাল এল আছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা সোর্স অফ EMF। সেক্ষেত্রে তোমাদের এখানে ইন্ডাকশান যেহেতু চ্যাপ্টারটা পড়েছো তার জন্য আমি বলে দেওয়া হচ্ছে যে এখানে এফেক্টিভ EMF কী হবে, E-L ইন্টু DIdt ইজ ইকুয়াল টু রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট, কিন্তু এখানে রেজিস্ট্যান্স বলে কোনো বস্তু নেই, তাহলে L ইন্টু DIdt ইজ ইকুয়াল টু E। সেই অনুযায়ী ক্যালকুলেশন দেখো দেখানো হচ্ছে, ক্যালকুলেশনটা পরপর দেখিয়ে দেওয়া হচ্ছে। তাতে দেখো চলে এসছে I ইজ ইকুয়াল টু -E0/L cos ωt প্লাস C। এটা যখন তোমাদের থিওরি ক্লাস পড়ে দিয়েছিলাম, যেহেতু আমরা বলেছিলাম এসি নিয়ে আমরা কাজ করছি, C মানে হচ্ছে কনস্ট্যান্ট, অর্থাৎ কারেন্টের ভ্যালু এখানে কনস্ট্যান্ট, তাহলে এই পোর্শনটাকে আমরা বাদ দিয়ে দেবো, কারণ এসিতে কোনো কনস্ট্যান্ট ভ্যালু কারেন্ট হয় না। আর এই অনুযায়ী আমরা এখানে পেয়ে যাচ্ছি, দেখো এই যে cos ωt ছিল এখানে sin ωt -π/2 লিখে দিলাম, L এটা নিচে চলে গেল, E0/L কে আমরা কী বলবো, এটা হচ্ছে রিয়াক্ট্যান্স, তাহলে I0 sin ωt -π/2। হেন্স in an AC circuit current through capital L lags behind the voltage L by π/2। তুমি লক্ষ্য করে দেখো এখানে অ্যাপ্লাইড EMF এর যে ইকুয়েশনটা সেটা হচ্ছে এইরকম, আর এই EMF দিলে যে কারেন্টটা পাওয়া যাচ্ছে সেটা হলো এইরকম। তাহলে দেখেই বুঝতে পারছো এটা -π/2 আছে, পিছিয়ে আছে। তাহলে দেখা যাচ্ছে পাওয়ার যদি তুমি হিসাব করতে যাও তাহলে কী লিখবে, IRMS cos π/2, তাহলে পাওয়ার এখানে 0। আবার দেখো XL এই যে এই L ওমেগা কী বলে, একে বলে ইন্ডাকটিভ রিয়াক্ট্যান্স, এটা তোমাদের পড়ানো হয়ে গেছে। তাহলে XL ইজ ইকুয়াল টু L ওমেগা, L ইন্টু 2πf ফর ডিসি, মানে ডিসির জন্য এফের ভ্যালুটা 0 হয়, তাহলে XL ইজ ইকুয়াল কী হবে 0। তার মানে এ পিওর ইন্ডাক্টার অফার্স 0 অপোজিশন টু ডিসি। তাহলে ইন্ডাক্টার ডিসির ওপর কতটা পরিমাণ রেজিস্টিভ ফোর্স দেয়, বলে কিছু দেয় না। বলে কেন দেয় না, বলে দেখো XL বেরিয়ে গেছে। মনে রাখতে হবে XL ইজ ইকুয়াল টু L ওমেগা, এটা রেজিস্ট্যান্সের মতনই একটা কোয়ান্টিটি, হ্যাঁ, এর ইউনিট কী হবে, ওহম হয়। তারপরে দেখো এসি সার্কিট কন্টেনিং, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে দেখো এসি সার্কিট কন্টেনিং ক্যাপাসিট্যান্স অনলি। তাহলে এখানে আমরা কী পড়ছি, এখানে ধরা যাক কোনো একটা মুহূর্তে এখানে যে চার্জ জমা হয়েছে এই কিউ, তাহলে আমাদের জানা আছে C ইজ ইকুয়াল টু QIV, তাহলে Q ইজ ইকুয়াল টু C ইন্টু V, কিন্তু এখানে V বলতে এখানে ইনস্ট্যান্টেনিয়াস EMF ক্যাপিটাল E এর কথা বলছে, E এর মানে E0 sin ωt। এবার এখান থেকে আমি I বের করে নিয়েছি, আয়ের ইকুয়েশানটা কী হচ্ছে দেখো, I0 sin ωt প্লাস π/2। তাহলে দেখো অ্যাপ্লাইড EMF এর ইকুয়েশান হচ্ছে এইটা, আর কারেন্টের ইকুয়েশান হলো এইটা। তাহলে লক্ষ্য দেখো কারেন্ট এখান থেকে কত অ্যাঙ্গেল এগিয়ে আছে, π/2 অ্যাঙ্গেল এগিয়ে আছে। ঠিক একই রকমভাবে তুমি দেখতেই পাচ্ছ, হেন্স ইন অ্যান এসি সার্কিট কারেন্ট ইন সি লিডস দ্য ভোল্টেজ অ্যাক্রস সি বাই 90 ডিগ্রি। হেন্স অ্যাভারেজ পাওয়ার অ্যাবজর্ব বাই পিওর ক্যাপাসিট্যান্স ইজ 0। নাও XC ইজ ইকুয়াল টু 1/C ওমেগা, তাহলে ওমেগার জায়গায় তুমি কি লিখতে পারবে, 2πf, F মানে ফ্রিকোয়েন্সি, কিন্তু তুমি জানো ডিসির জন্য ফ্রিকোয়েন্সি 0 হয়, তাহলে XC ইজ ইকুয়াল টু ইনফিনিটি।
তাহলে আগে তুমি এক্সেল ইজিগুলো কী পেয়েছিলে 0, এখন বলে ইনফিনিটি। এ পিওর ক্যাপাসিটার অফার্স ইনফাইনাইট অপোজিশন টু ডিসি, তাই এই কারণে তোমার ডিসি যেতে পারে না। তারপরে তুমি চলে আসছি কি দেখো এলআর সার্কিট, এটা ভালো করে বোঝার চেষ্টা করো। এলআর সার্কিটে দেখো এসি সার্কিট কন্টেনিং আর অ্যান্ড এল ইন সিরিজ লেখা আছে, ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এল। তাহলে এখানে অ্যাপ্লাইড ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইজি, ই মানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, ই জিরো মানে হচ্ছে ইএমএফ এর অ্যাম্পলিটিউড মানে ইএমএফ এর ম্যাক্সিমাম ভ্যালু মানে পিক ভ্যালু। লেট অ্যাট এনি ইনস্ট্যান্ট টি ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি অ্যান্ড আই ইজ ইকুয়াল টু আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই। অর্থাৎ দেখো কারেন্টের ইকুয়েশনটা আমি আগেই লিখে দিলাম। কেন লিখে দিলাম না, এখানে এল আছে, তাহলে এল যে সমস্ত সার্কিটে থাকে সেখানে কারেন্টগুলো কী হয়, পিছিয়ে যায়। তাহলে দেখো কারেন্ট এখানে ফাই অ্যাঙ্গেলে পিছিয়ে গেছে। শুধু এল দেওয়া সার্কিট হলে আমি কি লিখতে পারতাম, এখানে পাই বাই টু লিখতে পারতাম, যেটা একটু আগেই দেখিয়ে এলাম। তাহলে দেখো ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন লিখছি। ইএমএ যেমন দেখো মেকানিক্সের মূল কথাটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই ক্লাসিক্যাল মেকানিক্সের যে সমস্ত ইকুয়েশনগুলো লেখা হয় তার পেছনে যে সূত্রটা বা লটা থাকে সেটা হচ্ছে ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাকে বলে ইনস্ট্যান্টেনিয়াস ইকুয়েশন। তাহলে দেখো নাও ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন আমরা কি দেখাচ্ছি, দেখো অ্যাপ্লাইড ইএমএফ হচ্ছে ই, আর এখানে এই এল এ ইন্ডাকশান হবে, তার জন্য উল্টো দিকে একটা ইএমএফ তৈরি হবে, সেটা হচ্ছে এল ইন্টু ডিআইডিটি। ইন্ডাকশান চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হয়েছে, পরীক্ষা নেওয়া হয়েছে। তাহলে মানে এই যে ইএমএফটা তৈরি হলো সেটার সময় কী লেখা উচিত, রেজিস্ট্যান্স ইন্টু কারেন্ট লেখা উচিত। দেখো সেইভাবে আমি লিখে দিলাম। এরপরেই আমরা এই দেখো যেহেতু আই ধরেছি তাহলে সঙ্গে সঙ্গে আমরা দেখো ডিআইডিটি বার করলাম, নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিআইডিটি বার করা হলো। তারপরে এই ডিআইডিটি বার করার পর এই যে ইকুয়েশন আছে এই ইকুয়েশনগুলো ভ্যালুগুলো বসাতে শুরু করলাম। দেখো ই এর ভ্যালু হলো ই জিরো সাইন ওমেগা টি, এল ইন্টু ডিআইডিটি, দেখো ডিআইডিটি ভ্যালুটা বের করেছি, এখানে বসিয়ে দেওয়া হলো, আবার আয়ের জায়গায় এখানে বসিয়ে দেওয়া হলো। তাহলে এবার গোটা ইকুয়েশনটাকে একদম ওপেন লিখে দিয়ে যাচ্ছে। দেখো এখানে কস, দেখো ই জিরো সাইন ওমেগা টি মাইনাস এল আই জিরো ওমেগা, কস ওমেগা টি মাইনাস ফাই, তাহলে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। আবার দেখো এখানে আর আই জিরো সাইন ওমেগা টি মাইনাস ফাই, তাহলে দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এই করে আমরা কি করলাম, বাঁ দিক থেকে সাইন কমন নিলাম, আবার কস কমন নিলাম, এইদিকেও তাই সাইন কমন নিলাম, কস কমন নিলাম। তাহলে কম্পেয়ারিং দ্য কোফিসিয়েন্ট অফ সাইন ওমেগা টি অ্যান্ড কস ওমেগা টি আমরা কোন ইকুয়েশন দুটো পাবো, নিশ্চয়ই দেখতে পাচ্ছি এই দুটো ইকুয়েশন, ইকুয়েশন নম্বর 1, ইকুয়েশন নম্বর 2, এই দুটো আমরা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে আমরা কি পাচ্ছি, এল ওমেগা আই জিরো সাইন ফাই প্লাস আর আই জিরো কস ফাই ইজ ইকুয়াল টু ই জিরো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, অতি অবশ্যই ট্যান ফাই, এই যে পরের লাইনটা দেখো এল ওমেগা আই জিরো কস ফাই মাইনাস আর আই জিরো সাইন ফাই ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে তুমি ট্যান ফাইটা পেয়ে যাচ্ছ। তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল কত হচ্ছে, এল ওমেগা বাই আর। তাহলে এই যে তুমি ফেজ ডিফারেন্সটা লিখেছিলে ফাই, তার ভ্যালুটা কত হতে পারে, যদি শুধু এটা এল দিয়া সার্কিট হতো তাহলে আমি এখানে নির্দ্বিধায় পাই বাই টু লিখতে পারতাম, কিন্তু এটা শুধু এল দিয়া সার্কিট না। তাহলে বুঝতেই পারছো এটা আর আছে। তাহলে তুমি যদি অঙ্ক তোমরা বোঝো ট্যান ফাই ইজ ইকুয়াল টু এল ওমেগা বাই আর, তাহলে বুঝতেই পারছো যদি আর না থাকতো শুধু এল দিয়া সার্কিট হতো তাহলে আরের জায়গায় আমরা কি লিখতাম, শূন্য লিখতাম। তাহলে এটা হলো একটা ফ্র্যাকশনের ডিনোমিনেটর যদি শূন্য হয়ে যায় তাহলে বুঝাই যাচ্ছে এটা ইনফিনিটি হবে। তোমরা ত্রিকোণমিতি জানো যে ট্যান ফাই ইজিক্যাল যদি ইনফিনিটি হয় তাহলে ফাইয়ের ভ্যালু কত হবে, অতি অবশ্যই পাই বাই টু হবে, কিন্তু এখানে সেটা হওয়ার জো নেই। তাহলে ফাই ইজিক্যাল টু কত হলো, ট্যান ইনভার্স এল ওমেগা বাই আর। এবার দেখো এই যে দুটো ইকুয়েশন 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন, এদেরকে আমরা কি করলাম, স্কোয়ার করলাম, দিয়ে যোগ করে দিলাম, অর্থাৎ বোথ সাইড স্কোয়ার করে বাঁদিক ডান দিক যোগ হলো। তাহলে আমরা কি পাবো, এই যে ইকুয়েশনটা এটা মনে রাখতে হবে, আর আই জিরো এল ওমেগা আই জিরো ই জিরো। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এই যে ইকুয়েশনটা আমরা অ্যাকচুয়ালি লিখছি সেটা দেখো বাঁদিকে ইএমএফ ডান দিকেও ইএমএফ, ইএমএফ মাথায় স্কোয়ার চলে আসছে। লক্ষ্য করে দেখো আর আই জিরো, তার মানে কি হচ্ছে বলতো, আর এর মধ্যে দিয়ে যখন কারেন্টে যাচ্ছে তখন এই ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে, আর ইন্টু আই জিরো। আরটা তো চেঞ্জ হবে না, আয়ের ম্যাক্সিমাম ভ্যালু কত, আই জিরো। ঠিক সেরকম এল এর মধ্যে দিয়ে যখন কারেন্টে যাচ্ছে তখন অপোজিশন কত হচ্ছে, এল ওমেগা, মানে এক্সএল ইজ ইকুয়াল টু এল ওমেগা, তাকে আই জিরো দিয়ে গুণ করা হচ্ছে, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে দুটো ম্যাক্সিমাম ভ্যালু স্কোয়ার ইজ ইকুয়াল টু ই জিরো, স্কোয়ার হয়ে গেল। এই লাইনটা ভালো করে মনে রাখবে। যদিও তোমার 1 নম্বর আর 2 নম্বর থেকে তোমার স্কোয়ারিং অ্যান্ড অ্যাডিং করতে পারলে এই জায়গায় চলে আসে, সেমি যে স্কোয়ারিং বোথ সাইডস উই গেট বলে, মানে স্কোয়ার করার পরে অ্যাড করেছি। তাহলে দেখো আই জিরো ইজিক্যাল কী হচ্ছে, উপরে থাকবে ই জিরো, নিচে থাকবে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ওমেগা স্কোয়ার। এই যে এই জিরো উপরে থাকলো, নিচে যে রুটের মধ্যে যে জিনিসটা থাকলো ওটাকে বলা হয় জেড। এই জেডের একটা নাম আছে, এই জেডকে বলা হয় ইম্পিডেন্স। দেখো জেডকে ইম্পিডেন্স উল্লেখ করা হয়েছে এবং এর ইউনিটটা কী হবে, ইউনিট ওহম। সেরকম 1/z এর ইউনিটটা কী হবে, এটা মো হবে অথবা সিমেন হবে, এটা তুমি জানোই। কিন্তু জেডের যদি ইম্পিডেন্স হয় তাহলে 1/z-কে কী বলে, অ্যাডমিট্যান্স। এটা হচ্ছে অ্যাডমিট্যান্স, মাথায় রেখো। তাহলে আইআরএমএস ইজ ইকুয়াল টু, আচ্ছা আই জিরো ইজ ইকুয়াল টু ই জিরো বাই জেড হয়ে গেল। তাহলে আইআরএমএস ইজ ইকুয়াল টু কী হবে, ইআরএমএস বাই জেড। তার কারণ দেখো এখানে এই কোশ্চেনে ডিভাইড বাই রুট টু যদি করে দিই তাহলে এখানে চলে আসবে আইআরএমএস, এখানে চলে আসবে ইআরএমএস। তাহলে দেখো অ্যাভারেজ ভ্যালু যদি আমাকে বের করতে হয় কিসের, পাওয়ারের, তাহলে পি অ্যাভারেজ এর ফর্মুলা কি,
আইআরএমএস ইআরএমএস কস ফাই, তাহলে এখানে কস থিটা আমি থিটার জায়গায় ফাই বসিয়ে দিয়েছি, বলার অপেক্ষা রাখে না। এই যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু এল ওমেগা বাই আর, এটা যদি একটা ট্রায়াঙ্গেলে রিপ্রেজেন্ট করি তাহলে ব্যাপারটা কিনা আছে দেখো, তোমার জেডের ভ্যালু তুমি কি পেয়েছো দেখো, রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে ট্যান ফাইকে স্যাটিসফাই করতে গেলে পারপেন্ডিকুলারটাকে এল ওমেগা করতে হবে, বেসটাকে আর করতে হবে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল কি হলো, এল ওমেগা বাই আর। তাহলে অলটিচ এই মানে হাইটটা হলো এল ওমেগা, বেসটা হলো আর, তাহলে এটা হচ্ছে হাইপোটেনিউজ। তাহলে কত লেখা উচিত, এল স্কোয়ার ওমেগা স্কোয়ার প্লাস আর স্কোয়ার দিয়ে মাথায় রুট দিয়ে দেওয়া উচিত। দেখো সেই জিনিসটাকেই কি বলে, জেড বলে। তুমি এটাকে এক কথায় বলা যেতে পারে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাই আমি তোমাদের অত জটিল কথা বলিনি, বলার সময় বলে যাচ্ছি দেখো এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে এখান থেকে তুমি হিসাব করো কস ফাই সমান কত হচ্ছে, দেখো কস ফাই সমান তোমার চলে আসছে বেস বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ আর বাই জেড। তাহলে এটাকে বলে, এটা একটা নাম আছে, একে বলে পাওয়ার ফ্যাক্টর, মনে রাখো এটাকে বলে পাওয়ার ফ্যাক্টর, এটাকে বলে পাওয়ার ফ্যাক্টর। তাহলে কস ফাইয়ের ভ্যালুটা কী হয়, আর বাই জেড। দেখো সেই অনুযায়ী আমরা এখানে বসিয়েও দিয়েছি। তারপরে দেখো এসি সার্কিট কন্টেনিং আর অ্যান্ড সি ইন সিরিজ। লক্ষ্য করে দেখো এখানে কি আছে, আর আছে আর সি আছে। তাহলে এখানে অ্যাপ্লাইড ইএমএফ কত, আমি বললাম কোনো একটা ইনস্ট্যান্টে ইজ ইকুয়াল টু জিরো সাইন ওমেগা টি। তুমি একটু আগে দেখে এসছো যদি সি দিয়া সার্কিট হয় তাহলে আইটা কি হয়, ইএমএফের থেকে আগিয়ে যায়, কতটা অ্যাঙ্গেল আগিয়ে যায়, π/2। কিন্তু এখানে দেখো এখানে শুধু সি নাই আর আছে, তার জন্য আমি ধরলাম π/2 আমি লিখতে পারলাম না, তাই সাইন ওমেগা টি প্লাস ফাই লিখে দিলাম। ইন এ ক্যাপাসিটিভ সার্কিট কারেন্ট লিডস দ্য অ্যাপ্লাইড ভোল্টেজ। দেখো আমি পাশে ব্যাকেটে উল্লেখ করে দিয়েছি, এখানেও কিন্তু তাই দেখো এল দেওয়া সার্কিটের ক্ষেত্রে পাশে ব্যাকেটে উল্লেখ করে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তারপর পরের স্টেপে দেখো ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ ইকুয়েশন। এটা তুমি এরকমভাবে ভাবতে পারো, তুমি এখানে তুমি ইএমএফ দিয়েছো এইটা, তাহলে এখানে কতটা ভোল্টেজ তৈরি হচ্ছে তুমি নিশ্চয়ই জানো, সি ইজ ইকুয়াল টু কিউ বাই ভি, তাহলে কিউ ইজ ইকুয়াল টু সি বাই ভি, বা তাহলে সে অনুযায়ী ভোল্টেজ কত হবে, কিউ বাই সি। আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত, আর আই। তাহলে এই দুটো ভোল্টেজ, এর দুটো টার্মিনালের মধ্যে ভোল্টেজ আর এর দুটো টার্মিনাল ভোল্টেজ ইজ ইকুয়াল টু কত হবে, এটার সঙ্গে সমান হবে, দ্যাট ইজ কিউ বাই সি প্লাস আর আই ইজ ইকুয়াল টু ই জিরো সাইন ওমেগা টি। এবার কিউ এর পরিবর্তে কি লেখা হলো, তোমাদের জানা আছে আই ইজ ইকুয়াল টু ডিকিউ ডিটি, ওপরে ডিকিউ নিচে ডিটি, তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু আই ডিটি, কিন্তু এটা কিউ লেখা আছে, তাহলে ইন্টিগ্রেশন আই ডিটি করে দেওয়া হলো, আর আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই করা হলো ই জিরো সাইন ওমেগা টি। এবার এর ইন্টিগ্রেশনটা করা হলো, ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে, আয়ের জায়গায় তুমি কি বসাবে, আই জিরো সাইন ওমেগা টি প্লাস ফাই, তাহলে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, ইন্টিগ্রেশন করলে আই জিরোটা এখানে আই জিরো আসবে, তাহলে আই জিরো সি ওমেগা কস ওমেগা টি প্লাস ফাই চলে আসছে। এরকমভাবে কম্পেয়ারিং এই ইকুয়েশনটাকে লেখা হলো এবং সাইন কসে আমরা ভাঙতে শুরু করলাম, আগে যেমন করে ভেঙেছি ঠিক সেরকম করে ভাঙতে হবে। কম্পেয়ারিং দ্য কোএফিসিয়েন্টস অফ সাইন ওমেগা টি অ্যান্ড কস ওমেগা টি, তাহলে এই জায়গাটা চলে আসছে। তাহলে দেখো আবার সেই পুরনো কথাটা চলে আসছে, দুটো জিনিসের স্কোয়ার ইজ ইকুয়াল টু ই জিরো স্কোয়ার। তাহলে দুটো জিনিসের স্কোয়ার মানে কি হবে, সি এর এগেনস্টে কতটা ভোল্টেজ তৈরি হবে, তাহলে সি এর এগেনস্টে ভোল্টেজ তৈরি হবে কেমন করে তৈরি করতে হবে, তুমি জানো যে এক্সি চলে আসবে, এক্সি ইন্টু আই জিরো, কারণ এক্সিকে কী বলে ক্যাপাসিটিভ রিয়াক্ট্যান্স, সেটা একটু আগেই পড়ানো হয়েছে, আই জিরো, আর এটা হচ্ছে আর আই জিরো ইজ ইকুয়াল টু ই জিরো। তাহলে তোমার আই জিরো সমান কী চলে এসছে, তুমি আগে পেয়েছিলে ই জিরো বাই জেড, এখনও তুমি তাই পেলে, কিন্তু জেডের ঘরে ছিল আর স্কোয়ার প্লাস ওয়ান বাই সি ওমেগার হোল স্কোয়ার, এখন আগে ছিল আর স্কোয়ার প্লাস এল ওমেগার হোল স্কোয়ার, এখন হলো ওয়ান বাই সি ওমেগার হোল স্কোয়ার। বোথ সাইড রুট টু দিয়ে ভাগ করলে ইআরএমএস বাই জেড। জেডকে কী বলে, ইম্পিডেন্স। একই রকমভাবে ওয়ান বাই জেডকে কী বলে, অ্যাডমিট্যান্স। এর ইউনিট কী হবে, মো অথবা সিমেন। আর পি অ্যাভারেজটা কী জানাবে, আরএমএস কস ফাই। আবার হিয়ার কস ফাই ইজ ইকুয়াল টু আর বাই জেড, ব্যাকেটে আমরা কি দিলাম, পাওয়ার ফ্যাক্টর। তাহলে এলআর সার্কিট আর সিআর সার্কিটের ব্যাপার স্যাপারগুলো, ফর্মুলাগুলো, এই যে এই লাইনটা খুবই দরকারি লাইন, তারপরে এই লাইনটা খুবই দরকারি লাইন, এই সমস্ত লাইন থেকে তোমাদের অঙ্ক করার জন্য কাজ লাগবে। আর এই ফর্মুলাগুলো নিজে দেখেই বুঝতে পারছো, কারণ এই ক্লাসগুলো তুমি নিশ্চয়ই আমাদের কাছে বসে করেছিলে, আমি একটু মনে করে দিলাম। তাহলে এতদূর পর্যন্ত তোমাদের খুব ভালো করে পড়তে হবে, গোটা ব্যাপারটাই কিন্তু তোমাদের আমাদের পিডিএফ ফরম্যাটে পাঠিয়ে দেওয়া হবে। তাহলে তুমি এলআর সিরিজ সার্কিট পড়লা, সিআর সিরিজ সার্কিট পড়লা, এরপরে আমাদের পরের ডিসকাশন দাঁড়াবে এলসিআর সার্কিট ইন সিরিজ। সিরিজ এলসিআর সার্কিটের ছবি হচ্ছে এইরকম, ছবি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সিরিজ এলসিআর, দেখো এটা এল, এটা হচ্ছে সি, এটা হচ্ছে আর। তাহলে এল এর এগেনস্টে যে ভোল্টেজ ড্রপ তৈরি হচ্ছে তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ভিএল, আবার সি এর এগেনস্টে যেটা তৈরি হচ্ছে তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ভিসি, আর আর এর এগেনস্টে যেটা তৈরি হচ্ছে তার যে ম্যাক্সিমাম ভ্যালু সেটা হচ্ছে ভিআর। আমি একটা অন্য বই থেকে তোমাদের দেখাচ্ছি, এইটা সিরিজ এলসিআর সার্কিট। সিরিজ এলসিআর সার্কিটের ক্ষেত্রে এখানে যে অ্যাপ্লাইড ইএমএফ দেখানো হচ্ছে কত, দেখো তোমরা পড়েছিলে ইজগুলো ই জিরো সাইন ওমেগা টি, আর এই বইটা দেখাচ্ছে ভি ইজগুলো ভি জিরো সাইন ওমেগা টি। তা আমি যেমন তোমাদের আপাতত তুমি ছবিটা এখান থেকে দেখে বোঝার চেষ্টা করো। আর দেখো এখানে একটা ফেজার ডায়াগ্রাম বলে ডায়াগ্রাম দেখানো হচ্ছে,
লক্ষ্য করে দেখো এই যে লাইনটা আঁকা হয়েছে এটা হচ্ছে I0 অর্থাৎ কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু ডিনোট করছে। যেহেতু এটা রেজিস্ট্যান্স দেওয়া সার্কিট, লক্ষ্য করে দেখো এই যে এখানে যে শুধু রেজিস্ট্যান্স আছে, তাহলে দেখো এখানে I0 আর VR এক লাইনে আছে। কারণ তুমি জানো একটু আগে পড়ে আসছো যে সিরিজের ক্ষেত্রে এই যেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে সেখানে কারেন্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। কিন্তু তুমি যে এল দেওয়া সার্কিট যখন পড়েছো তখন তুমি কি শিখেছ যে কারেন্টটা ভোল্টেজের থেকে π/2 অ্যাঙ্গেলে পিছিয়ে যায়। কে পিছিয়ে যায়? কারেন্ট পিছিয়ে যায়। তাহলে ভোল্টেজ কী করে? এগিয়ে যায়। তাহলে তুমি লক্ষ্য করে দেখো এখানকার ছবিতে কি দেখাচ্ছে, ভোল্টেজটা I0 থেকে এগিয়ে গেছে। দেখো পাই অ্যাঙ্গেলে, এই দেখো এই ছবিটা দেখো বড় করে, যে ছবি দেখো এটা হচ্ছে ভিএল। ভিএল মানে হচ্ছে, মনে রাখবা, ভিএল মানে হচ্ছে ইন্ডাক্টরের দুটো প্রান্তের মধ্যে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ না, ম্যাক্সিমাম ভোল্টেজ। তাহলে ম্যাক্সিমাম ভোল্টেজটা I0 থেকে কত অ্যাঙ্গেল এগিয়ে গেছে, এবং তাহলে কত হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে গেছে। আর ওই আর্মেচারটা কত অ্যাঙ্গুলার ভেলোসিটি নিয়ে ঘুরছিল, ওই যে শুরুতে বললাম ডাইনামো ওমেগা। আর এখানে তুমি নিশ্চয়ই জানো যে যদি সি দেওয়া সার্কিট হয় তাহলে কারেন্টটা ভোল্টেজের থেকে π/2 অ্যাঙ্গেলে এগিয়ে যায়, তাই না? তাহলে এখানে বোঝাই যাচ্ছে ভোল্টেজটা পিছিয়ে যায়। দেখতে পাচ্ছ, আগিয়ে গেলে কি হবে? ওপরের দিক হবে। পিছিয়ে গেলে কি হবে? নিচের দিক হবে। আগিয়ে গেলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে ঘুরবে। আর পিছিয়ে গেলে কি হবে? উল্টো দিকে ঘুরবে। অর্থাৎ উল্টো দিকে ঘুরছে বলে ভিসিটা এইভাবে আসছে। তাহলে ভেক্টর রিপ্রেজেন্ট করার জন্য কি লাগে? ডিরেক্টেড লাইন সেগমেন্ট। তা তুমি এখানে I0, VL, VR এগুলোকে সব ভেক্টর হিসাবে যদি করো, চিহ্নিত করো, ডিনোটস করো, তাহলে তোমার ডিরেক্টেড লাইন সেগমেন্টই দিতে হবে। এবার দেখো এই সার্কিটের মূল কথাটা, এই যে বড় করে তিনটে একসঙ্গে যদি দেখো, এটা হচ্ছে পিওর রেজিস্টার, এটা হচ্ছে পিওর ইন্ডাক্টর, এটা হচ্ছে পিওর ক্যাপাসিটার। এই জিনিসটাই দেখো সার্কিটের উপরে ছোট ছোট করে দেখিয়ে দিয়েছে ওরা। এইবার দেখো এখানে কি বলছে দেখো, where V is the instantaneous value, V0 is the peak value, omega is equal to 2πf, f being the frequency of AC. Since the elements are connected in elements মানে কি L, R, C connected in series, current everywhere in the circuit must be same at any instant. তাই তো জানো, দেখো এর মধ্যে যা কাজ যাবে এগুলো সিরিজে লাগানো হয়েছে। হ্যাঁ, must be same at any instant. That is, current through the circuit has the same amplitude and phase. To find the amplitude and phase of the current, we construct the phasor diagram for the circuit and analyze the same. তাহলে ফেজার ডায়াগ্রামটা অলরেডি তোমাদের একটু একটু করে ইন্ট্রোডাকশান আমি দিয়ে দিয়েছি, তারপর তোমাকে দেখানো হচ্ছে। দেখো, ইফ ক্যাপিটাল I be the instantaneous current at time t, then instantaneous voltage across RLC, IR, IXL and IXC. দেখো এখানে একটা জায়গা I0 কিছু লেখা নাই, তাহলে কি বলা হলো? দেন ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ অ্যাক্রস, কি ভোল্টেজের কথা বলা হচ্ছে? অতি অবশ্যই মাথায় রাখো, ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। তাহলে এটা অ্যাক্রস RLC, IR, IXL and IXC. দ্য অ্যালজাব্রিক সাম, দেখো কি সাম বলছে? অ্যালজাব্রিক সাম of the instantaneous voltages across capital R, capital L and capital C is the instantaneous applied voltage. V মানে capital E, given by equation 1, given by equation মানে এই ইকুয়েশনটা হলো। তারপরে however the vector sum of the voltage amplitudes মানে ভোল্টেজের ম্যাক্সিমাম ভ্যালু across R, L, C equals the amplitude V0 of the voltage applied. তাহলে বুঝতে পারছো? কিন্তু এইটা কি সাম মনে রাখতে হবে? however the vector sum মাথায় মনে রাখতে হবে। অ্যালজাব্রিক সাম মানে প্লেন সাম, মানে সাইন মেনটেন করে যোগ, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু এটা তোমাকে ভেক্টর সাম করতে হবে। তাহলে দেখো, তাহলে এই যে তুমি দেখো কি লিখেছে, দেখো VR, VL, VC be the voltage amplitude। তাহলে ভোল্টেজ অ্যাম্প্লিটিউড মানে VR is equal to, দেখো কি লিখছে, দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, VR is equal to কি লিখেছে, VR is equal to, দেখো কি লিখেছে, I0R is in phase with I0, মানে ফেজ ডিফারেন্স কিছু নেই। তারপরে দেখো VL is equal to কি লেখা আছে, দেখো I0XL মানে L leads I0 by 90 ডিগ্রি, আর VC is equal to IXC lags behind I0 by 90 ডিগ্রি। দেখো তুমি যখন L দেওয়া সার্কিট, R দেওয়া সার্কিট যখন পড়েছিলে তখন তুমি এই কথাগুলোই পড়েছিলে। এইবার তোমাকে ফেজার ডায়াগ্রাম আঁকার কথা বলা হচ্ছে। তাহলে লক্ষ্য করে দেখো, VR, VL, VC এগুলো কি? তখন তোমায় বলতে হবে
ভিআর মানে রেজিস্ট্যান্সের দুটো প্রান্তের মধ্যে যে ভোল্টেজ ড্রপ তৈরি হয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু, ভিএল মানে ইন্ডাক্টরের দুটো প্রান্তের যে ভোল্টেজ ড্রপ তৈরি হয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু, ভিসি মানে ক্যাপাসিটারের যে দুটো প্রান্তের মধ্যে ভোল্টেজ ড্রপ তৈরি হয়েছে তার ম্যাক্সিমাম ভ্যালু। এইবার তোমাকে কি বলছে দেখো, ভালো করে করে দেখো। এবার এই যে ওয়ে বলে যে লাইনটা টানলাম, এইটা তুমি ধরে নাও ভিআর, অর্থাৎ এই বরাবর তোমার কি আছে বলতো, এই বরাবরই তোমার I0 আছে। অর্থাৎ মনে রাখতে হবে এই ভিআর এর সঙ্গে সঙ্গে এই বরাবরই তোমার I0 আছে। তুমি একটু আগে দেখে এলে যে I0 আর ভিআর একই লাইনে রিপ্রেজেন্ট হয়। I0 আর ভিআর দেখো এক লাইনে রিপ্রেজেন্ট হয়। কেন হয়? কোনো ফেজ ডিফারেন্স থাকে না তার জন্য। তাহলে এইবার কি হচ্ছে, এবার দেখো ভিএলটা কি করে, I0 থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল এগিয়ে যায়। তা তুমি ভাবলা এইটাই যে ধরা যাক ওবি, দেখতে হচ্ছে ওবি, এটা কি রিপ্রেজেন্ট করছে, ভিএলকে রিপ্রেজেন্ট করছে। দেখো কালো করে আমি বি লিখেছি, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। ও থেকে বি পর্যন্ত কি রিপ্রেজেন্ট করছে, ভিএল। ঠিক একই রকমভাবে ও সি কি রিপ্রেজেন্ট করছে, ভিসি। হলো? তারপরে তুমি ছবি দেখেই বুঝতে পারছো আমি ভিএলকে বড় দেখিয়েছি আর ভিসিকে ছোট দেখিয়েছি, কারণ এগুলো ভেক্টর ডায়াগ্রাম। তুমি নিশ্চয়ই জানো যে ভেক্টরের জন্য যে লাইনটা টানা হয় সেই লাইনের লেন্থ যত বড় হবে সেই ভেক্টরটার ম্যাগনিচিউড তত বড় হবে। তাহলে ভিএল এর ম্যাগনিচিউড বড়, অর্থাৎ ভিএল গ্রেটার দ্যান ভিসি এখানে আগে থেকেই স্বীকার করে নেওয়া হচ্ছে। তাহলে এবার দেখো, এবার ওডিটা কি বলছে, তুমি এখান থেকে আগে মতো টেনেছো, তাহলে ও থেকে সি পর্যন্ত কত, সেটা তোমার হচ্ছে ভিসি। এবার গোটা ভিএল থেকে তুমি যদি ভিসিটা বাদ দাও তাহলে কতটুকুনি পড়ে থাকলো, ওডি। তাহলে এটা কত হলো, ভিএল মাইনাস ভিসি। তার মানে কি বলা হচ্ছে, এই অ্যাক্সিসটা কি বলছে, এই অ্যাক্সিসটা হচ্ছে ভিআর, অর্থাৎ এই বরাবর কি আছে, এই বরাবর কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু আছে। ভিআরটা কি, রেজিস্ট্যান্স যে ব্যাপারটা তৈরি হচ্ছে, ম্যাক্সিমাম ভোল্টেজ তৈরি হচ্ছে সেইটা। তাহলে এই বরাবর কি থাকছে, ভিএল, আর এই বরাবর কি থাকছে, সোজা কথাই ভিসি। তাহলে এখান থেকে এইটুকু, এই যে এইখান থেকে এইটুকু নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিবি, হ্যাঁ, তাহলে এখান থেকে এইটুকু, তাহলে এটা ভিএল মাইনাস ভিসি হয়ে গেল। তাহলে এবার তুমি লক্ষ্য করে দেখো এই যে V0, তাহলে এই দেখো এই যে তোমার মানে কি বলে জানো, এই যে ভিআর, এই যে ভিএল মাইনাস ভিসি, তুমি এখানে প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করো। ভিআর আর ভিএল মাইনাস ভিসির মধ্যে তুমি যদি প্যারালোগ্রাম ল অ্যাপ্লাই করো তাহলে এর রেজাল্ট্যান্টটাই হয়ে যাবে V0। তাহলে V0 ইজ ইকুয়াল টু কি হবে, V0 মানে ওপি, মানে ভেক্টর ওপি ইজ ইকুয়াল টু ভেক্টর ওয়ে প্লাস ভেক্টর ওডি, কিন্তু ভেক্টর ওপি মানে অ্যাকচুয়ালি V0 হয়ে গেল। তাহলে এবার এইটা তুমি ভেক্টর সাম করো, তাহলে ভেক্টর সাম করলে তুমি কি পাচ্ছ, দেখতে পাচ্ছ কি লেখা আছে দেখো, ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। দেখো এই যে ওয়ে স্কোয়ার প্লাস এপি স্কোয়ার, নিশ্চয়ই দেখতে পাচ্ছ এই যে এপি স্কোয়ার, তাই তো? তাহলে এপি স্কোয়ার মানে কত, ওডি স্কোয়ার। তুমি এই যে এই লাইনটা তুমি একেবারে এই লাইনটাও লিখে দিতে পারো, তুমি যা জানো তাই করে দিলে, ওপি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ে স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এপি ইজ ইকুয়াল টু ওডি। এবার দেখো ডাটাগুলো বসায় মনে দেখো, ওপি মানে কি বার করেছো, ওপি মানে তুমি কি বলেছো একটু আগে, ওপি মানে কত, ওপি মানে V0, তাহলে V0 স্কোয়ার। আর ওয়ে মানে কি, ওয়ে মানে ভিআর, ওয়ে মানে ভিআর স্কোয়ার। আর ওডি মানে কি, ওডি মানে ভিএল মাইনাস ভিসি হোল স্কোয়ার। বুঝতে গেল ঝামেলা? তাহলে এখানে তুমি ডাটাগুলো বসাতে শুরু করলে, তাহলে I0 এর ভ্যালুটা তুমি কি পেয়ে গেলে, V0 বাই জেড, হোয়াট জেড ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। এই তাহলে দিস শোজ দ্যাট, দেখো এই যে I0 ইজ ইকুয়াল কত হলো, তুমি আগে কি পাচ্ছিলে নিশ্চয়ই মনে আছে, I0 ইজ ইকুয়াল টু E0 বাই জেড। তাহলে এখন জেডের ঘরে তুমি কি লিখলে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। জেডকে কি বলে, মানে জেডকে ইয়ে বলে, মানে ইম্পিডেন্স বলে। দিস শোজ দ্যাট দ্য ফর্ম অফ ইকুয়েশন রিলেটিং I0 V0 ফর অ্যান এসি সার্কিট ইজ দ্য সেম অ্যাজ ফর ডিসি সার্কিট। দ্য কোয়ান্টিটি জেড ইজ ইকুয়াল টু এটা প্লেইং দ্য সেম রোল অ্যাজ দ্য রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর। তোমাকে একটু আগেই বলা আছে, প্রথম তুমি পেয়েছিলে নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল রিঅ্যাক্ট্যান্স। তারপরে তুমি এলআর সার্কিটের জন্য তুমি পেয়েছিলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এল ওমেগা হোল স্কোয়ার, দ্যাট ইজ আর স্কোয়ার প্লাস এক্সএল হোল স্কোয়ার। সিআর সার্কিটের জন্য তুমি পেয়েছিলে রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সির হোল স্কোয়ার। এবং শুরুতেই তুমি তোমায় বলে দেওয়া হলো এক্সএল এখানে ভিএল গ্রেটার দ্যান ভিসি, তার জন্য এক্সএল গ্রেটার দ্যান এক্সি হবে। তাহলে সেই অনুযায়ী তুমি কি পেলে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। সেই অনুযায়ী তুমি কি পেয়ে যাচ্ছ, জেড কি জিনিস সেটাও পেয়ে যাচ্ছ। তাহলে জেড কে কি বলা যেতে পারে, ইট ইজ দ্য রেশিও অফ V0 অ্যান্ড I0 অর VRMS বাই RMS। ওপরটাকে √2 দিয়ে ভাগ, নিচটাকে √2 দিয়ে ভাগ। ইম্পিডেন্স অফ এ সিরিজ এলসিআর সার্কিট ইজ দ্য এফেক্টিভ অপোজিশন, এটা অপোজিশন অফার বাই দ্য সার্কিট। এফেক্টিভ অপোজিশন শব্দটা বলছে কেন, এখানে ডাইরেক্ট কোনো নেই, এল আছে, সি আছে, আর আছে, তাদের মধ্যে কি অপোজিশনটা কি হয়েছে, আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার দিয়ে মাথায় রুট
to the AC current and is defined as the ratio of RMS value of voltage across the circuit of the current through the circuit. তাহলে মূল ব্যাপারটা কি জানালো? ইম্পিডেন্স অফ এলসিআর সার্কিট ইজ গিভেন বাই কত লেখা আছে? জেড ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কয়ার এল মাইনাস ওয়ান। ট্যান ফাই ইজ ইকুয়াল টু কী হবে? তুমি যদি ছবিটা দেখো, ঘাবড়ানোর কোনো সিন নেই। দেখো এটা হচ্ছে ফাই। তাহলে ফাইটা কি হচ্ছে? পারপেন্ডিকুলার বাই বেস। তাহলে পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার মানে কত? ভিএল মাইনাস ভিসি, আর বেস মানে কত? ভিআর। তাহলে ট্যান ফাই ইজ ইকুয়াল টু তোমাদের কি লিখে দেওয়া হচ্ছে? বুঝতেই পারছো? ট্যান ফাই ইজ ইকুয়াল টু তোমাকে লেখা হচ্ছে ভিএল মাইনাস ভিসি বাই ভিআর। ভিএল এর পরিবর্তে কি হয় লেখা হবে নিশ্চয়ই জানো? I0 এক্সএল। ভিসির পরিবর্তে I0 এক্সি। I0 কমন চলে গেল, এক্সএল মাইনাস এক্সি ডিভাইড বাই I0 আর। তাহলে উপরে থাকলো এক্সএল মাইনাস এক্সি ডিভাইড বাই আর। তাহলে ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এক্সএল মাইনাস এক্সি ডিভাইড বাই আর। তারপর ট্যান ইনভার্স বেড়ে গেল। আর এখানে তুমি বুঝতেই পারছো কাকে তুমি বড় দেখিয়েছো? দেখো ভিএল গ্রেটার দেন ভিসি দেখিয়েছো। তাহলে কার প্রাধান্য এই সার্কিটে বেশি হবে? এল এর প্রাধান্য বেশি হবে। এল এর প্রাধান্য বা এল উইল বি প্রিডমিনেন্ট। তাহলে এল যদি প্রিডমিনেন্ট হয় তাহলে কি হবে? কারেন্টটা পিছাবে। তার জন্য এই কোয়েশনটা কেমন হবে? আই ইজ I0 সাইন ওমেগা মাইনাস ফাই। ফাই কি করে পাওয়া যাবে? এই কোয়েশন থেকে পাবে। দেখো ট্যান ফাই ইজ ইকুয়াল টু এল ওমেগা, এই যে ফাই ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স এল ওমেগা মাইনাস ওয়ান বাই সি ওমেগা বাই আর। তাহলে আই ইজ ইকুয়াল টু I0 সাইন ওমেগা মাইনাস ফাই এখান থেকে বেরিয়ে যাচ্ছে। সামনের ক্লাসে আলোচ্য বিষয় হয়ে দাঁড়াবে এই রেজোন্যান্স ইন এসি সার্কিট।